দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে আবারও সেই একই চিত্র, দিন যায় দিন বদলায় কিন্তু চিত্র সেই একই থাকে। সেই ব্যাটিং ব্যর্থতার গল্পে আসলে বলতে হবে। আমরা যদি শুরুতে আসলে স্কোর কার্ডটা একটু দেখে নেই। বাংলাদেশ প্রথম দিন মাত্র খেলতে পেরেছিল বৃষ্টি বিভ্রাটের কারণে, যদিও বৃষ্টি ছিল না তবে আউটফিল্ড ভেজা ছিল, সেখানে 30 ওভার মাত্র খেলতে পেরেছিল। দ্বিতীয় দিনে এসে সাদমান অনেক একটা ভরসা দেখাচ্ছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তিনি আউট হয়ে যাওয়ার পরেই মনে হয় বাংলাদেশ ইনিংসটা আসলে ভেঙে যায়। রাফি, আমরা দেখতে পাচ্ছি প্রথম ইনিংসে 164 রানে অল আউট হয়ে গিয়েছে বাংলাদেশ, যেখানে সর্বোচ্চ 137 বল খেলে 64 রান করেছিল সাদমান। মেহেদী মিরাজের সেকেন্ড হাইয়েস্ট 75 বলে 36 রান। দীপু সুযোগ পেলেন কিন্তু আসলে কাজটা কতটা কাজে লাগাতে পেরেছে সেটা আসলে একটা বড় প্রশ্নের বিষয়। সেই সাথে তাইজুল অনেকগুলো বল খেলে আসলে মিরাজকে সঙ্গ দিয়েছিলেন, কিন্তু বড় জুটি গড়ার পথে বাংলাদেশ যেতে পারেনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে 1 উইকেটে 70 রান করেছে। সো বাংলাদেশের প্রাপ্তির খাতায় শেষমেশ বলতে গেলে ওই নাহিদ রানের ওই একটা উইকেটে। নাহিদ রানার একটা উইকেট। জেডেন সিলেসের কথা বলতে হচ্ছে, তিনি 15 ওভার 5 বল করে 10টা মেডেন নিয়েছেন, 5 রান দিয়ে 4টা উইকেট তার ঝুলিতে গেছে। 15 ওভার বল করে 0.31 মাত্র তার রান দেওয়া, 0.31 ইকোনমির রেট। এভাবে যখন একটা বোলার বল করে যে কোনো ফরম্যাটেই হোক না কেন, 4টা উইকেট সে নিয়েছে, 4টাই খুবই ভাইটাল উইকেট। ওয়েস্ট ইন্ডিজকে সুযোগ করে দিয়েছে তার দ্রুত বাংলাদেশকে অল আউট করার জন্য। 164 রান বাংলাদেশ করতে পেরেছে। প্রথম দিনটাতে অনেক বৃষ্টি হয়েছিল। আজকে যখন বাংলাদেশ খেলতে নামবে, ওয়েস্ট ইন্ডিজের জন্য আর 94টা রানই দরকার। খুব ডিফিকাল্ট কিছু নয় সেটা টপকে যাওয়া। দ্রুততম সময়েই ওয়েস্ট ইন্ডিজ হয়তো বাংলাদেশকে লিড দেবে। এবং জ্যামাইকার এই সাবেনা পার্কে আগামী কয়েকদিনেও বৃষ্টির পূর্বাভাস আছে, যদিও আমার কাছে মনে হয় না যে ম্যাচের ফলাফলে সেটার খুব বড় ইম্প্যাক্ট ফেলবে বলে। হয়তোবা একটা রেজাল্ট এই ম্যাচে মানে আসতে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সেটা বাংলাদেশের ফেভারে যাবে কিনা সেটা বলা মুশকিল। হ্যাঁ, সেটা আসলে বলা মুশকিল, কারণ আমরা আগের টেস্টে যেমনটা দেখেছি ঠিক সেই রকম ব্যাটিং ব্যর্থতা মানে সেই পাকিস্তান সিরিজের পর থেকে আবারও আমরা দেখে চলেছি। একমাত্র আসলে ব্যাটিংয়ে এখন বোলারদের কাজ, মানে বোলাররা আমরা জানি সবসময় ভালো করে থাকে, বোলারদের এখন দায়িত্ব যে তারা কতটা আসলে বাংলাদেশের এই ব্যাটিং ব্যর্থতাকে ঢাকতে পারে। তবে সম্ভাবনা আসলে যদিও এখন ক্রিজে আছেন ব্র্যাথওয়েট এবং যিনি আছেন সেখানে কিন্তু আসলে তারা দুজনেই তারা দুজনে কিন্তু আগের টেস্টে রান পাননি, তেমন একটা ভালো করেনি। মিকাইল লুইস একটা ভয়ের কারণ হতে পারত, তাকে আসলে নাহিদ রানা ফিরিয়ে একটু আশার আলো আসলে দিয়েছে কিনা বাংলাদেশকে সেটাও আসলে প্রশ্ন রাখার মতো ব্যাপার। আপনি জেডেন সিলসের কথা বলছিলেন, একটা ছোট্ট জিনিস যদি অ্যাড করি, জেডেন সিলস যখন আসলে তিনি ক্যাপ পরেছিলেন, সো সেই সময়টায় মানে তাকে একটা কথাই বলা হয়েছিল যে সবসময় নিজের বেস্টটা দেবে, এবং সেই বেস্টটা এর আগেও সাবেনা পার্কে আমরা দেখেছি তার দুর্দান্ত বোলিং ফিগার ছিল, আবারও সেটা তিনি আসলে প্রমাণ করলেন বাংলাদেশের বিপক্ষে এসে। তার সেই একেবারে কিপটে বোলিং, সেই সাথে উইকেট নেওয়া, সব কিছু বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আমরা এই সিরিজ এই সেকেন্ড টেস্টটা শুরুর আগেও বলছিলাম যে গুরু দায়িত্বটা হয়তো বা নিতে হবে লিটন এবং মোমেনুলকে, কারণ সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স বিবেচনা করলে ব্যাটিংয়ে মিডল অর্ডারে তারা কিন্তু আছেন। ওপেনিং আবারও ব্যর্থ হয়েছে, জয় আর জাকিরের বদলে জয় আর সাদমান এসেছেন। সাদমান মাঝখানে অফ ফর্মের কারণেই ছিটকে গিয়েছিলেন পাকিস্তানের সেই 93 রানের ইনিংসের পর। তারপরে এসে সাদমান হয়তোবা মানে, তবে এত 137টা বল খেলার পরে হয়তোবা তার আসলে তার দিক থেকে সেঞ্চুরিটা মনে হয় আসলে এক্সপেক্টেড ছিল। এটা দোষারোপ করবো না, 64 রান তিনি করেছেন, হাইয়েস্ট স্কোরার। এবং আমার কাছে মনে হয় সাদমানের একটা সুবর্ণ সুযোগ ছিল। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন কনভার্সন 50 করতে পারি বাংলাদেশের প্লেয়াররা, কিন্তু সেঞ্চুরিটা আসে না, অধর থেকে যায়। সাদমানকে কেউ কি সেভাবে সঙ্গ দিতে পেরেছে সেটাও তো নয়। সাদাত হোসেন অনেকক্ষণ তার সঙ্গে ক্রিজে ছিলেন, কিন্তু রান একটা এন্ড থেকে যখন আসে, এবং সাদমান এবং সাদাত হোসেন দীপু দুজনই একই গোছের প্লেয়ার, দুজনেই ক্লাসিক টেস্ট ব্যাটিং করে থাকেন। কেউই আসলে বোলারদের ওপর চড়াও হওয়া, যে ব্যাপারটা আমরা হয়তো ইংল্যান্ডের ক্রিকেট দেখে থেকে বাস বলে আমরা গতকালকেও দেখেছি নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটা আমাদের দেশে সেটা সম্ভব হয় না। একটা প্রান্ত থেকে অন্তত রেগুলার বেসিসে রান আসতে থাকতে হয়, তাহলে জুটিটা টেস্ট ক্রিকেটে পোক্ত হয়। সেই জায়গায় সাদমানকে সেভাবে কেউ সাপোর্ট দিতে পারেনি। মেহেদী মিরাজ শেষের দিকে এসে আপনি যেটা বলছিলেন তাইজুলের সঙ্গে একটা জুটি বাঁধছিলেন, সেটাও খুব একটা ফলপ্রসূ হলো না। 200+ রান এই মাঠে না করতে পারা, এটা চূড়ান্ত হতাশার একটা ব্যাপার, কারণ এই মাঠটায় রান হয়। একটা সময় 700-800 রান হতো, এখন সেটা কমে গিয়েছে। এখন হয়তো বা 400-500 রান হওয়ার হামেশাই এই মাঠে আমরা দেখে থাকি।
সেখানে এরকম বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা অনেক কোয়ালিটি ফুল বোলার, সে ব্যাপারে ডাউট নেই। আমাদেরও পেস অ্যাটাক সমৃদ্ধ আগের চেয়ে অনেকখানি, যদিও এইভাবে ব্যাটারদের ব্যর্থতার পর বোলারদের খুব বেশি কিছু করার থাকে না, এবং কিন্তু করতে হবে, করার না থাকলেও কিনা বাংলাদেশের সেটা ব্যাটাররা একটা যেহেতু বড় আসলে প্রশ্ন। করতে পারেনি, যেটা আসলে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা করে দেখিয়েছে, বাংলাদেশের পেসাররা হোয়াই নট। আমরা তো আসলে ওয়ান অফ দ্য বেস্ট বোলিং আসলে টিম নিয়ে আমরা বলছি যে আমরা আছি, এবং প্রতি ম্যাচে তারা প্রমাণ কিন্তু করে যাচ্ছে। আমরা আসলে এই টেস্টের ভাগ্য তাহলে আসলে মানে এক কথায় মানে যদি বলতে চাই কি হতে যাচ্ছে, কারণ এখন বলা প্রথম মুশকিল, ইনিংসে সবে দুটো দিন গিয়েছে এবং দুটো দিনও পুরোপুরি 90-180 ওভার খেলা হয়নি। থার্ড ডেতে গিয়ে হয়তো বা আজকে আমরা বুঝতে পারবো যে টেস্টের ভাগ্য কোন দিকে যেতে পারে। থার্ড ডেটা আসলে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.